আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমরা গণিত যে টপিকের উপর আলোচনা করব সেটা হচ্ছে শতকরা, লাভ, ক্ষতি এবং মুনাফা। আমাদের এই তিনটা টপিক ওতপ্রোত সঙ্গে জড়িত, একটা টপিক আরেকটা টপিকের সঙ্গে জড়িত। তো আমরা আজকে একটা ক্লাসে আমাদের শতকরাও শিখবো, লাভ ক্ষতি শিখবো এবং মুনাফাও শিখবো, ঠিক আছে? অর্থাৎ এখানে লাভ ক্ষতিটা কি, যে আমি কোনো একটা পণ্য এক্স টাকায় ক্রয় করে ওয়াই টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হলো, এবং এখানে কত টাকা না হিসাব করে আমরা এখানে কত পার্সেন্ট আমাদের লাভ বা ক্ষতি হলো, অর্থাৎ কত পার্সেন্ট অর্থাৎ শতকরা। তারপর আমাদের এখানে মুনাফা বলছে, অর্থাৎ ব্যাংকে এত বছরের জন্য এত টাকা জমা রাখলে মুনাফা কত হয়। এই ধরনের ম্যাথগুলো আমরা আজকের ক্লাসে জানতে পারবো। তো এক্ষেত্রে প্রথমে আপনাকে একটা বিষয় অবশ্যই জানতে হবে যে লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে। লাভ বা ক্ষতি নির্ভর করে আমাদের ক্রয় মূল্যের উপর। আপনারা সবাই একটু খাতায় লিখে নেবেন, ঠিক আছে, যে লাভ বা ক্ষতি নির্ভর করে, লাভ বা ক্ষতি নির্ভর করে কিসের উপর? ক্রয় মূল্যের উপর নির্ভর করে, ক্রয় মূল্যের উপর, ঠিক আছে। এটা আমরা সবসময় একটু মনে রাখবো। অনেকে আমরা মনে করি যে লাভ বা ক্ষতি হয়তো বিক্রয় মূল্যের উপর নির্ভর করে, যে আমি যদি 100 টাকায় যদি বিক্রি করি তাহলে আমার লাভ হচ্ছে, ধরলাম x টাকা, 110 টাকায় বিক্রি করলে তো বেশি টাকা লাভ হচ্ছে বিক্রয় মূল্য। তবে না, সবসময় আমাদের লাভ বা ক্ষতি নির্ভর করে আমাদের ক্রয় মূল্যের উপর। ওকে, এবারে আমরা যে বিষয়টাতে আছি সেটা হচ্ছে প্রথমে আমাদের শতকরা বলা আছে। তো শতকরার ক্ষেত্রে আমরা কি করি, আমাদের কি দেওয়া থাকে? আমাদের দেওয়া থাকে 5%, 10%, 20%। তো মনে রাখবেন, যদি কোথাও পার্সেন্ট থাকে তার মানে সেখানে 100 দ্বারা ভাগ করা বোঝায়। তার মানে এখানে কি 5% সমান আমরা কত লিখবো? 5/100। 10% মানে কত? 10/100। 20% মানে 20/100। আমরা এই পার্সেন্টেজটা যখনই কোথাও থাকবে তখন আমরা এইভাবে করে লিখব, ঠিক আছে। অর্থাৎ যে কোনো জায়গায় যদি আমাদের এই পার্সেন্টেজ দেওয়া থাকে আমরা জাস্ট এইভাবে করে এটাকে ভেবে নিব। এখানে আমার যদি 20 থাকে তাহলে 20/100, 10 থাকলে 10/100, অর্থাৎ এখানে আমার যেটাই থাকুক তত বাই নিচে হবে 100, ঠিক আছে। আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে নোট করে নেবেন, ওকে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আমাদের চলে আসছে, সেটা হচ্ছে আমাদের অঙ্কে খুবই পরিচিত একটা ম্যাথ, সেটা আপনারা কম বেশি জানেন। এরকম দেওয়া থাকে, হ্যাঁ, যে 60-এর 5% সমান কত। আমাদের কিন্তু এরকম প্রশ্নগুলো অহরহ থাকে এই টপিক থেকে। আমরা সবসময় মনে রাখবো যে এর মানে কি, এর মানে হচ্ছে গুণ। এর মানে কি? এর মানে হচ্ছে গুণ। তাহলে আমরা এখানে কি লিখবো? 60 এর মানে কি হয়? গুণ। আর 5% মানে আমরা কি জানি? 5/100। তাহলে আমরা এখানে কত লিখবো? 5/100। এবারে কি আমরা এখানে কাটাকাটি করতে পারবো? হ্যাঁ, দেখেন এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, আমরা কেটে দিলাম। এরপর এখানে 5 আছে, 5 × 5, 5 × 2 = 10, ঠিক আছে। অর্থাৎ 5 দিয়ে আমরা 10কে কাটলাম। এবার এখানে 2 দিয়ে আমরা কাটবো, 2 × 2, 3 × 2 = 6। তাহলে আমাদের আলটিমেটলি রেজাল্ট কত দাঁড়ালো? 3 × 3, নিচে 1, নিচে 1-এর তো কোনো মূল্য থাকছে না, তাহলে 3 × 3 = 3। তাহলে 60-এর 5% হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। তো আমাদের এরকম প্রশ্নগুলো পরীক্ষাতে থাকে, কম বেশি এরকম দেওয়া থাকে, ওকে। তো এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এক্ষেত্রে আমাদের দ্রব্যের শতকরা বৃদ্ধি বা হ্রাস, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা এবারে সরাসরি আমাদের ম্যাথে চলে যাবো। আমরা জাস্ট এখান থেকে এতটুকু যদি জানতে যদি পারি শতকরার অঙ্ক থেকে, তাহলে এবারে আমরা জাস্ট কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব। এবং আরেকটা আমি কথা বলি যে এই টপিকে যখন আমরা ম্যাথ করব সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু হালকা জেনারেল নলেজও খাটাইতে হবে, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কিন্তু কোনো সূত্র নেই,
আমি এর আগেও বলেছি, আমাদের যে সকল গণিতের ক্ষেত্রে আমাদের সূত্র থাকবে না, অর্থাৎ সূত্র খুবই কম থাকবে, সেই সকল জায়গাগুলোতে আমাদের ম্যাথগুলো একটু বেশি প্র্যাকটিক্যাল হয়ে থাকে। অর্থাৎ আমরা তো সেখানে সূত্র প্রয়োগ করতে পারি না, তার মানে সেক্ষেত্রে ম্যাথগুলো আমাদেরকে জেনারেল ভাবে বুঝে উত্তর করতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা এতটুকু যদি আপনাদের তোলা হয়ে যায়, তাহলে এবার আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। আমরা জাস্ট এবারে সরাসরি কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব এই টপিক থেকে, দেন আপনাদের বাসার কাজ দিয়ে দিব আমি, আপনারা বাসায় ম্যাথ প্র্যাকটিস করবেন, যার যেগুলো প্রবলেম থাকবে আমি সলভ করে দেব। ঠিক আছে। তো এক্ষেত্রে একটা ম্যাথ, হ্যাঁ এক্ষেত্রে আমাদের একটা ম্যাথ প্রথমেই, সেটা হচ্ছে রহিম তার সম্পত্তির, ঠিক আছে, রহিম তার সম্পদের 12% স্ত্রীকে 12% স্ত্রীকে 58% দিল হচ্ছে তার ছেলেকে, 58% ছেলেকে, এবং বাকি কত 72,000, 7,20,000 টাকা। আমার সঙ্গে আপনার প্রশ্নগুলো তুলবেন, হ্যাঁ, যে ধাপে ধাপে হচ্ছে সলভ করবেন। আমার সঙ্গে আপনার প্রশ্নগুলো তুলবেন, হ্যাঁ, যে ধাপে ধাপে হচ্ছে সলভ করবেন। আমার তো মনে হচ্ছে ঠিক আছে এখানে, ঠিক আছে। ওকে, এবং এত টাকা মেয়েকে দিলেন। এখন কথা হচ্ছে যে তার মোট সম্পদ কত, তার মোট সম্পদ কত, ঠিক আছে, এটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা এখানে দেখেন এই ম্যাথটা এখানে কি হতেছে, রহিম তার সম্পদে 12% স্ত্রীকে দিল, 58% ছেলেকে দিল এবং বাকি 7,20,000 টাকা মেয়েকে দিল, তার মোট সম্পদ কত। এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমরা আগে দেখবো যে সে মোট কত পার্সেন্ট দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি স্ত্রীকে দিয়েছে 12%, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 12। এবার তার ছেলেকে দিয়েছে 58%, 58, তাহলে সে মোট কত পার্সেন্ট দিয়েছে, 58 আর 12 যুগলো হয় 70%, তার মানে সে তার 70% দিয়ে দিয়েছে। তাহলে তার কাছে আর বাকি আছে কত পার্সেন্ট, 30% বাকি আছে, ঠিক আছে। ওকে, তাহলে তার আর বাকি আছে কত পার্সেন্ট, 30%। ওকে, এখন কথা হলো যে বাকি 7,20,000 টাকা মেয়েকে দিল। আমরা দেখতে পাচ্ছি তার বাকি সম্পত্তি 30%, কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া আছে তার বাকি 7,20,000 টাকা। তার মানে আমরা ধরে নিতে পারি যে 30% সমান সমান 7,20,000 টাকা, ঠিক আছে। আমাদের এখানে বলেছে যে বাকি 7,20,000 টাকা, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তার বাকি সম্পত্তি 30%, তাহলে ঘটনাটা এরকম দাঁড়াচ্ছে যে এই 30% সম্পত্তি সমান সমান 7,20,000 টাকা। এবার বলেছে তার মোট সম্পদ কত, তাহলে 30% মানে যদি 7,20,000 টাকা, তাহলে 1% মানে কত, অবশ্যই কম হবে। তাহলে আমাদের 7,20,000 ডিভাইডেড বাই 30, ঐকিক নিয়ম কিন্তু চলে আসলো আমাদের এখানে, ঠিক আছে। এরপরে আমাদের কত বলতেছে 100%, এটা কিন্তু আমাদের ঐকিক নিয়ম, বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের ঐকিক নিয়ম। ওকে, এবারে আমরা 3 দিয়ে যদি 72কে যদি কাটি তাহলে কত হয়, 3 বিশং 60 হয়, আর এদিকে 3 4 12 হয়, তার মানে এখানে আমাদের কত হবে 24। তাহলে 3 দিয়ে আমি 72কে যদি কাটি তাহলে কত হয় 24। তাহলে এবার আমি এখানে লিখবো 24, এই 24টা আমি এখানে লিখলাম। এবার এখানে কতগুলো জিরো আছে, 1 2 3 4টা জিরো, 1 2 3 4টা জিরো, এখানে কিন্তু আরো একটা জিরো আছে, তাহলে এখানে আমরা লিখে দিলাম আরো একটা জিরো। তাহলে তার মোট 100% সম্পত্তি মানে এখানে দাঁড়াচ্ছে 1,70,000 লক্ষ, 24 লক্ষ টাকা।
তাহলে তার মোট সম্পত্তির পরিমাণ কত? 24 লক্ষ। 30% এটা কেমনে বুঝায় দেন? এক্ষেত্রে দেখেন বলেছে কি যে তার মোট সম্পত্তির 12% স্ত্রীকে দিল এবং 58% ছেলেকে দিল। তাহলে সে কত পার্সেন্ট সম্পত্তি দিল? 70% দিল। তার মানে তার কাছে আর বাকি আছে কত পার্সেন্ট সম্পত্তি? 30% সম্পত্তি, তাই না? 100% তো সবার সম্পত্তি হয়ে থাকে, মোট 100%ই ধরা হয়। তো সেখান থেকে সে 70% দিয়ে দিলে আর কত থাকলো? 30% থাকলো। তো এবার এখানে বলা আছে বাকি 7,20,000 টাকা। তো এক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি তার বাকি সম্পত্তি 30%, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 7,20,000 টাকা তার বাকি সম্পদ। তার মানে ঘটনাটা এরকম যে তার যে বাকি 30% সম্পদ রয়েছে সেই 30%-এর মূল্য হচ্ছে 7,20,000 টাকা। বুঝতে পেরেছেন? ওকে, এই অঙ্কটা আপনারা হচ্ছে ঐকিক নিয়মের মতো জাস্ট আমাদের হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখেন, এবারে আমাদের হচ্ছে আমি একটু আগে যে আপনাদেরকে একটা দেখালাম না যে হচ্ছে 60-এর 5% কত, আমাদের এরকমই আরেকটা ম্যাথ আমরা এখন সলভ করব। ওকে, এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা একটু দেখেন। আমরা এখন কি করলাম যে 30% সমান সমান লিখলাম 7,20,000 টাকা। তাহলে 1% মানে কত আর 100% মানে কত? তাহলে 1% মানে কি? এই এত ভাগ 30, এবার 100% মানে এত গুণিত এত ভাগ এত। এটা আপনারা ঐকিক নিয়মে জেনে এসেছেন। এখন কাটাকাটিটা হচ্ছে এখানে আমাদের 30-এর যে 0 আছে এই 0 আর এই 0 আমরা কেটে দিলাম। এরপর আমি এই 3 দিয়ে, এখানে আমরা কত থাকলো? শুধু 3 থাকলো। এই 3 দিয়ে আমি শুধু 72-কে কাটলাম, তাহলে 3 দিয়ে আমি 72-কে কেটে পেলাম 24। তাই এই 24টা আমি এখানে লিখলাম। এখানে কতগুলো 0 আছে? 1 2 3 4টা 0 আছে, আমি এখানে 4টা 0 লিখে ফেললাম। এরপর এখানে আরো একটা 0 আছে, আমি এখানে আরো একটা 0 লিখে ফেললাম। তাহলে আমার এটা হয়ে গেল ক্যালকুলেশন। আর আপনারা হচ্ছে একটা বিষয় মনে রাখবেন, ঠিক আছে? সেটা হচ্ছে যে আপনাদের নার্সিং অ্যাডমিশনে কতটুকু পড়া উচিত সেটা হচ্ছে জাস্ট এতটুকু মনে রাখবেন। আপনার নার্সিং একাডেমিকে, অর্থাৎ আপনি অ্যাডমিশন শেষ করে সরকারি হোক বা বেসরকারি হোক আপনি কোথাও না কোথাও নার্সিং পড়বেন। তো আপনার সেই নার্সিং একাডেমিকে পাস করার জন্য যতটুকু পড়তে হয়, তার 3 ভাগের 1 ভাগ যদি আপনি এখন পড়েন না, তাহলে আপনার গভর্নমেন্ট নার্সিং এর চান্স হয়ে যাবে। আমি কি বুঝতে পেরেছি? আপনার নার্সিং অ্যাডমিশনে মানে নার্সিং একাডেমিকে পাস করার জন্য যতটুকু পড়তে হবে তার জাস্ট 3 ভাগের 1 ভাগ যদি আপনি এখন পড়েন তাহলে আপনার গভর্নমেন্টের চান্স হয়ে যাবে। তার মানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? এখন আপনার চান্স পাওয়া যতটা ইজি তার থেকে একাডেমিকে পাস করা বেশি কঠিন। বুঝতে পারছেন? তো সেই জন্য আপনারা যারা মনে করছেন যে আমি চান্স পাবো কি পাবো না, তো কথা হলো আপনি যদি চান্সই যদি না পান তাহলে আপনি পাস করবেন কিভাবে? আর আপনি যদি পাস যদি করতে চান তখন তো আপনাকে অনেক বেশি পড়তে হবে। তো আপনি তখন যদি বেশি পড়তে পারেন, তো সেই বেশিটা যদি আপনি এখন থেকেই পড়েন তাহলে আপনার চান্স ইজিলি হয়ে যাবে। তো আপনারা যারা এখনো পড়া শুরু করেননি বা ঠিকভাবে আপনারা পড়ছেন না, একটু পড়েন, ঠিক আছে? এখন আপনি যতটা সময় দিবেন তখন কিন্তু আপনাকে তার থেকে বেশি সময় দিতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেহেতু নার্সিং পড়তেই চান, ঠিক আছে, তাহলে এখন থেকে আপনাদেরকে বেশি বেশি করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? ওকে, এরপরে আমি এখানে যে অঙ্কটা আরেকটা বলতেছিলাম, ঠিক আছে? এক্ষেত্রে দেখেন আমাদের আরেকটা প্রশ্ন আমাদের কি বলছে? কোন সংখ্যার 40%-এর সাথে 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি। উহা কত? আমাদের এখানে অপশন হচ্ছে 70, 80, 90, 75। 70, 80, 90, 75।
ওকে, তো এই ক্ষেত্রে একটু দেখেন যে কোন সংখ্যার, এক্ষেত্রে আমাদের এখানে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলোর ভিতরে কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি। তাহলে আমরা এখানে কিভাবে অঙ্কটা করব, আমরা এখানে লিখব যে ধরে নিব আমাদের সংখ্যাটা কত, x। এবার বলেছে সংখ্যার, তাহলে সংখ্যার র মানে কি, গুণ, তাহলে x গুণিত 40/100। কেন, কারণ এখানে 40% বলা আছে, তো 40% মানে আমরা জানি কি 40/100। এর সাথে 42 যোগ করলে, যোগ 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি। ওই সংখ্যাটি বলতে কি, x। তাহলে আমরা এই সাইডে লিখে নিলাম x। আপনি কি এখানে আমাদের যে উপাত্তগুলো সেটা কি সাজাতে কি পারবেন, বলেন। আমাদের এখানে কি বলতেছে যে কোন সংখ্যার 40% সাথে, আমি ধরে নেব যে কোন সংখ্যাটা হচ্ছে আমার x। তাহলে x সংখ্যার র মানে হচ্ছে গুণ, তাহলে x গুণিত 40% মানে কি 40/100, এর সাথে 42 যোগ করলে, যোগ 42 যোগ করলে ফলাফল হবে, ফলাফল মানে কি সমান সমান ওই সংখ্যাটি। ওই সংখ্যাটি বলতে কোন সংখ্যাটি, এই যে সংখ্যাটা আমি এখানে ধরেছিলাম তার মানে x। তো আমি এখানে লিখলাম সমান সমান x। এবারে আমরা এই ক্ষেত্রে যদি একটু ক্যালকুলেশন যদি করি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা কেমন দাঁড়াবে, যে আমরা এক্ষেত্রে কাটাকাটি যদি এখানে যদি করে নিই, তাহলে আমাদের এখানে কত হয়, 4/10, বা আমরা এখানে লিখতে পারি 4 দিয়ে আমরা 10কে কাটাকাটি করি, তাহলে কত হবে, 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 10কে ভাগ করলে হয় 5। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 আর x যদি আমরা এখানে গুণ করি, ঠিক আছে, 2x/5, 2 × x/5 প্লাস 42 সমান সমান x। ওকে, এরপরে আমরা এখানে কি কাজটা করব, আমাদের এই ক্ষেত্রে যে প্লাস 42 আছে ওইটা ওই পারে গেলে হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা এখানে লিখব 2x/5 সমান সমান x - 42। ঠিক আছে, ওকে। এখন আমরা এক্ষেত্রে যে কাজটা করব, যে নিচে কি 5টা ভাগ অবস্থায় আছে ওই পারে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, 2x সমান সমান এদিকে x - 42 × 5, এটা কি গুণ হবে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা এক্ষেত্রে যে কাজটা করতে পারি এখানে, সেটা হচ্ছে যে 2x সমান সমান 5x, এই 5 এর সঙ্গে x গুণ করলাম 5x মাইনাস এই 5 এর সঙ্গে 42 যদি গুণ করি তাহলে কত হয়, আমরা মনে রাখবো যে 5 এর সঙ্গে 40 গুণ করলে হবে 4 × 5 = 20, 200, আর এদিকে 5 × 2 = 10, তাহলে আমাদের এখানে কত হবে, 210। ঠিক আছে, ওকে। এবারে আমরা এক্ষেত্রে কি করব, যে 5x, এখন আমরা এই 5x-টাকে এই পারে নিয়ে যদি চলে আসি, তাহলে আমাদের কত হয়, 2x - 5x সমান সমান -210। এরপর আমাদের এখানে কত হবে, এটা 2x থেকে 5x যদি মাইনাস হয় তাহলে হবে 3x সমান সমান -210। উভয় সাইডে যদি মাইনাস থাকে সেটা কাটাকাটি হয়ে যায়। এবং এখানে x এর সঙ্গে 3 গুণ আছে, ওই পারে গেলে কি হয়ে যাবে, 3 ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি x সমান সমান 210/3 সমান সমান 3 দিয়ে যদি কাটি তাহলে এদিকে 3 × 3, 3 × 7 = 21, তাহলে 7 আর 0 70। তার মানে আমাদের ক্ষেত্রে x হচ্ছে 70, অর্থাৎ এ নাম্বারটা আমাদের উত্তর। তাহলে অঙ্কটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই, এখানে কি হচ্ছে, কোন সংখ্যা বলতে আমাদের x, আমরা এত দূর উদ্ধৃত করে ফেলেছি। এবার আমাদের এখানে কি করতে হবে, যে এই 40 আর 100 আমি কাটাকাটি করলাম, কাটাকাটি করলে আমি পাবো যে 2/5। কাটাকাটি যদি করতে পারেন তাহলে এটা পেরে যাবেন 2/5। এখন এই 2 এর সঙ্গে আমি কি করব, x কে আমি গুণ করব, করলে আমার এখানে হবে 2x/5 যোগ এক্ষেত্রে কত আছে, 42 আছে, আমি এখানে লিখলাম 42 সমান সমান x। এখন এই 2x/5 সমান সমান এখানে যে 42টা যোগ অবস্থায় আছে, আমি ওই সাইডে কি করব, মাইনাস করে দেব। আমার যে চিন্তা থাকবে যে আমি হাতের বাম সাইডে শুধুমাত্র x রাখবো, এটা আমার চিন্তা। তাহলে এখন কি করলাম, ওই পারে পাঠিয়ে দিলাম 42টাকে, এরপরে নিচে যে 5টা ভাগ অবস্থা আছে ওইটা আমি ওই পারে গুণ করে দিলাম, তাহলে 2x সমান সমান এত। এবারে আমি আবার কি করলাম, 5 দিয়ে এগুলো সবগুলোকে আমি গুণ করে এখানে লিখে দিলাম। এখন এখানেও 5x আছে, এখানে 2x আছে, এটা কি একই ক্যাটাগরির না? তো একই ক্যাটাগরির হলে এদেরকে আমি একই সাইডে নিয়ে চলে আসব। তাই এই সাইডে যে 5x আছে সেটাকে আমি যদি সমান সমান এই সাইডে নিয়ে আসি, তাহলে এখানে আছে যোগ, এই পারে আসলে হয়ে যাবে বিয়োগ। তাহলে 2x - 5x সমান সমান -210।
এখন উভয় সাইডে 2x থেকে যদি -5x যদি করি তাহলে কত হবে? -3x হবে, তাই না? কারণটা আমরা জানি যে বড় সংখ্যা থেকে আমাদের সবসময় ছোট সংখ্যা বিয়োগ হয়, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হয়? 3। এবং বড় সংখ্যাটার আগে যে চিহ্ন থাকে আমাদের সেই চিহ্নই বসাতে হয়। তো বড় সংখ্যাটা কি আমাদের এখানে মাইনাস চিহ্ন আছে, তাই আমরা এখানেও কি করব? মাইনাসই বসাই দেব। এবং উভয় সাইডে যে মাইনাস থাকে সেটা আমরা কাটাকাটি করলে আমাদের ক্ষেত্রে হয়ে যাবে 3x = 210, অর্থাৎ x = এই 3টা গুণ আছে ওই পারেগুলো হয়ে যাবে ভাগ, তাহলে 210 ভাগ 3 = 70। ওকে, এরপরে আমাদের এখানে আরেকটা ম্যাথ আপনারা আমাকে সলভ করে দিবেন, সেটা হচ্ছে যে কোন সংখ্যার কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60, সংখ্যাটি কত? সংখ্যাটি কত? 250, 100, 200, 300। আপনারা দ্রুত এটা একটু সলভ করেন। হ্যাঁ, এই অঙ্কটা আপনারা আমাকে দ্রুত সলভ করে দেখান। ওকে, সবাই বলতেছেন 200, তাহলে আমি এটা একটু সলভ করে দেখাই। আমি এখানে ধরে নেব যে কোনো সংখ্যার 60% থেকে, তাহলে কোন সংখ্যা হচ্ছে x, সংখ্যার মানে গুণ, 60% মানে কি 60 / 100 থেকে 60 বিয়োগ, তাহলে -60 = 60। ঠিক আছে, এরপরে আমি এখানে কি করব? আমার এইখানে 0 এই 0 আমি কেটে দিলাম। 2 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে কত হয়? 3, এখানে হবে 5। তাহলে 3 আর x যদি আমি লিখি তাহলে কত হবে? 3x / 5 = এখানে 60 আছে, -60 ওই পারে গেলে হয়ে যাবে +60। এরপরে কত কি করতে হবে? আমার এখানে এই 3x = 60 আর 60 যোগ করলে কত হয়? 120 হয়। তো এখানে 5 ভাগ আছে ওই পারে গেলে কি হিসেবে গুণ হয়ে যাবে, তাহলে 120 × 5। এরপর আমি এখানে কি করব? x = এখানে যে 3 আছে ওই পারে ওটা ভাগ হয়ে যাবে, তাহলে 120 × 5, 3 গুণ আছে ওই পারে গেলে 3 কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এরপরে 3 × 1 = 3, 3 × 4 = 12 = 40 × 5 = 4 × 5 = 20, 200। শেষ, এই অঙ্কটা কমপ্লিট আমাদের। হ্যাঁ, জাস্ট আমি কি করলাম? আমি এখানে সমীকরণটা লিখে নিলাম যে কোন সংখ্যা অর্থাৎ x কোন সংখ্যার, তাহলে গুণ 60%, 60/100 থেকে 60 বিয়োগ করলে তাহলে বিয়োগ 60, ফলাফল হবে 60, তাহলে = 60। ভেঙে ভেঙে করলাম। এরপরে এখানে আমি কাটাকাটি করে পেলাম যে 3x / 5, এখানে -60 ছিল ওটা হচ্ছে +60, তাহলে = 60 + 60। এরপর এখানে 3x লিখলাম = 120 ভাগ 5, ওই পারে গেলে হয়ে যাবে গুণ 5। এরপর এই ক্ষেত্রে x এর সঙ্গে এখানে 3 গুণ অবস্থায় আছে ওই পারে গেলে হয়ে যাবে ভাগ। এবার আমি এই 3 এর সঙ্গে 120 আমি কাটাকাটি করলাম, পেলাম আমি 40, তার সঙ্গে 5 গুণ করলে হয়ে গেল 200। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আপনারা অঙ্কটা বুঝে গেছেন। হ্যাঁ, ওকে, তাহলে এবারে এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এবার হচ্ছে খুবই ছোট একটা ম্যাথ দিব আপনাদেরকে। ঠিক আছে, যেটা আপনাদের একদমই ইজি, পারবেন আপনারা সবাই। অঙ্কটা হচ্ছে 13 × 3/4% = কত? এটা আপনারা একটু অ্যান্সার করেন দ্রুত। ঠিক আছে, অপশনগুলো হচ্ছে দি 11/80, তারপর হচ্ছে 11/20, 1/9, তারপর হচ্ছে 1/8। ওকে, এই অঙ্কটা হচ্ছে আপনারা এবার ক্যালকুলেট করেন কত হবে। হ্যাঁ, যে 13 × 3/4%, 13 মানে 13 পূর্ণ 3/5, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের এখানে মিশ্র দেওয়া আছে।
আর আরেকটা বিষয় যে শতকরার অঙ্কে কিন্তু আপনাদের ঐকিক নিয়মও দরকার হবে, ঠিক আছে? তো ঐকিক নিয়ম যদি আপনি না পারেন তাহলে এই জায়গাতে এই ম্যাথগুলো সলভ করতে কিন্তু আপনার জন্য কষ্ট হয়ে যাবে। তো সেজন্য অবশ্যই ঐকিক নিয়মটা যদি না পারেন তাহলে সেটা একটু ভালোভাবে আগের ক্লাসটা দেখে নেবেন। ওকে, সবাই বলছে 11/80। তাহলে এটা যদি একটু সলভ যদি করি তাহলে কত হবে? এই 4 দিয়ে 13কে আমার গুণ করতে হবে। তাহলে 4 13 কত হয়? 13 দুগুণে 26, 26 দুগুণে 52, 52 আর 3 আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে কত হবে? 55/4। তাহলে আমি লিখে দিলাম 55/4%। এখন কথা হলো এটা মানে কি? এটা দিয়ে তো আমাদের তো আবার করতে হয় আপনার যে এত পার্সেন্ট মানে আমি কি বলেছিলাম? ভাগ বলেছিলাম না? তাহলে আমাদের এটা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 55/4/100, ঠিক আছে না? তো এক্ষেত্রে একটা বিষয় আপনাকে একটু মাথায় রাখতে হবে। সেটা কি বিষয়? সেটা হচ্ছে আমাদের যে এটা গুণিত আমি 1/ এখানে করব হচ্ছে 100। কেন করব সেটা আমি একটু আপনাকে বলি। যদি আমাদের এমনি বেসিক যদি দেওয়া থাকে যে 5%, তাহলে আমি লিখে দিলাম যে 5/100, কোনো সমস্যা নেই এখানে। কিন্তু কথা হলো যে যদি আমাদের কোনো এরকম ভগ্নাংশ দেওয়া থাকে তখন আমাদের কি করতে হবে? ভগ্নাংশের অঙ্কে আমাদের এই ভগ্নাংশ গুণিত 1/100 লিখতে হবে। মনে থাকবে সবার? আমাদের ভগ্নাংশের অঙ্কে কিভাবে লিখতে হবে? ভগ্নাংশ ইন্টু 1/100। এবারে আমরা এখানে কাটাকাটি করব। কত দিয়ে কাটাকাটি করা যায়? 5 দিয়ে কাটাকাটি করা যায়। তো এখানে আমরা লিখবো 5 11 55, এক্ষেত্রে লিখবো 5 20 100। তাহলে কত হচ্ছে? 4 গুণিত 20, তাহলে 4 20 80, উপরে 11 হয়ে গেল আমাদের 11/20। ওকে, এখন কথা হলো যে আপনি যদি এইভাবে করতেন তাহলে কি সমস্যাটা হতো? দেখেন আমরা এখানে কি করলাম? 55/4। আপনি যদি মনে করেন যে ভাইয়া তো বলছে 5% সমস্যা 5/100, তাহলে 55/4% মানে কি হবে? যে 55/4 /100। এবারে ঘটনা হলো যে আমরা 3 অঙ্কের মানে 3 তলার অঙ্কের ক্ষেত্রে জানি, মানে 1 তলা 2 তলা 3 তলা। 3 তলার ক্ষেত্রে আমরা জানি যেটা সবার নিচে থাকে সেটা চলে যায় কি? সবার উপরে। তাহলে তখন ঘটনাটা কি হতো? দেখেন এরকম দাঁড়াতো 55 গুণিত 100 /4। তাহলে 4 1 4, এদিকে 4 25 100। তাহলে 25 গুণিত 55 গুণ করলে যেটা হতো সেটা আসছে আমার উত্তর। কিন্তু এটা কিন্তু আলটিমেটলি উত্তর হবে না, ঠিক আছে? এবং আরেকটা কথা আমি বলি যে এক্ষেত্রে 5% সমস্যা 5/100 কেমনে হইলো? সেটা হচ্ছে 5% সমান 5 গুণিত 1/100। এর কথা হলো উপরে 5 1 তো 5ই হয়, তাই আমরা ওখানে লিখি যে 5/100। ঘটনাটা বুঝতে পারলেন? অর্থাৎ আমরা যখন কোথাও শতকরা থাকে, শতকরা মানে হচ্ছে 1/100, এই শতকরা সমান 1/100। তাই যে সংখ্যাটা দেওয়া থাকো তার সঙ্গে গুণ 1/100, ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে 5 এর সঙ্গে 1 গুণ করে হয়েছে 5/100। কিন্তু ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে। এটা সবাই একটু মনে রাখবেন। বুঝতে পেরেছেন? ওকে, এরপরে এক্ষেত্রে আপনাদেরকে আরেকটা অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? যে 20% ছাড়ে 20% ছাড়ে একটি কলমের দাম 144 টাকা। 144 টাকা হলে কলমটির প্রকৃত দাম কত? এত টাকা। কলমটির প্রকৃত মূল্য কত? ঠিক আছে? ওকে, এগুলো হচ্ছে আমাদের অপশন। 180 195, তারপর হচ্ছে 207 218। এই অঙ্কটা আপনারা সবাই একটু করেন। তো এখন আপনারা এটা একটু করেন যে 20% ছাড়ে একটি কলমের দাম 144 টাকা হলে কলমটির প্রকৃত মূল্য কত? ওকে, আমি হেল্প করছি। হ্যাঁ, দেখেন 20% ছাড়ে,
আমরা সবসময় সবকিছু হিসাব করবো 100 টাকায়, আমরা হিসাব করবো কততে 100-তে। এবার কথা হলো আমি ধরে নিব আমার কলমটার প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 20% ছাড়ে কত টাকা হবে বলেন তো? 80 টাকা হবে। তাহলে আমি যদি ধরে নিই প্রকৃত, ঠিক আছে, আচ্ছা আমি ধরে নিলাম যে আমাদের কলমটার প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 20% ছাড়ে কত হয়? 80 টাকা হয়। তাহলে এই 20% ছাড়ে 80 টাকা হলে প্রকৃত কত? প্রকৃত সমান সমান 80 টাকা। ওকে, এরপর আমরা এখানে লিখবো যে 20% ছাড়ে 1 টাকা হলে প্রকৃত মূল্য কত হবে? প্রকৃত মূল্য কত হবে? দেখেন আমরা এখানে 100 টাকায় তো হিসাব করতেছি, ও আচ্ছা সরি, 20% ছাড়ে 80 টাকা হলে প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা। প্রকৃত মূল্য কত আমাদের? 100 টাকা, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের প্রকৃত মূল্য কত? 100 টাকা। তাহলে আমাদের 20% ছাড়ে 1 টাকা হলে প্রকৃত মূল্য হচ্ছে আমাদের 100/80, ঐকিক নিয়ম। এরপরে আবার 20% ছাড়ে কত বলেছে? 144 টাকা। তাহলে আমরা লিখবো 144 টাকা হলে প্রকৃত মূল্য কত হবে? 100 গুণিত 144/80, 0 এই 0 কাটা। এরপর আমরা এখানে 8 দিয়ে যদি কাটাকাটি যদি করতে চাই তাহলে আমরা এখানে কত হবে দেখেন, আমরা একটা বিষয় হিসাব করি, তাহলে 8 বিশম হয় 160, এখানে আছে 144, তার মানে কত? 16 কম, অর্থাৎ এখানে হবে 8 × 18, 8 × 8, আর এদিকে 8 18 144, তাহলে এদিকে 18 আর 10 গুণ করলে কত হয়? 180। কত হয়? 180 টাকা। তার মানে 20% ছাড়ে কলমটার মূল্য যদি হয় 144 টাকা, তাহলে এই কলমের প্রকৃত মূল্য হচ্ছে আমাদের 180 টাকা। প্রকৃত মূল্য কত? 180 টাকা। জাস্ট আমরা এটা কিভাবে করলাম জানেন? আমরা সবকিছু ধরে নেব যে আমাদের প্রকৃত মূল্য 100 টাকা, এটা আমরা ধরে নেব। তো 20% ছাড়ে 80 টাকা হলে প্রকৃত মূল্য কত হবে? 100 টাকা হবে। তাহলে 20% ছাড়ে যদি 1 টাকা হয় তাহলে প্রকৃত মূল্য 100/80। এবারে 20% ছাড়ে যদি আমাদের মূল্য হয় 144 টাকা, তাহলে প্রকৃত মূল্য কত হবে? আমরা এই ক্ষেত্রে এটা ক্যালকুলেশন করব, তাহলে আমাদের পেয়ে যাবে 180। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ঐকিক নিয়মে শিখে এসেছি। ওকে, ভেরি গুড, তাহলে আপনারা এটা পারছেন, তাই তো? ওকে, এবারে আসছে হচ্ছে আমাদের লাভ ক্ষতি। আমাদের এবারে আমরা কোন অঙ্ক করব? এবার হচ্ছে আমাদের লাভ ক্ষতি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো লাভ ক্ষতির অঙ্কেও আমাদের ক্ষেত্রে সূত্র তেমন কিছুই নাই, এটা আমাদের ওই ঐকিক নিয়ম এবং শতকরা দুইটা কাজে লাগায় প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। তো প্র্যাকটিক্যালি যদি এখানে আমাদের কাজ করতে হয় তাহলে এখানে আমরা একটা অঙ্ক করব। এখানে একটা অঙ্ক তুলেন, সেটা হচ্ছে যে একটি পণ্য 180 টাকায় বিক্রয় করায় 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, 10% ক্ষতি হলো, তাহলে এটার ক্রয় মূল্য কত? তবে পণ্যটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, আমাদের ক্ষেত্রে হচ্ছে 200, 210, 210, 162, 198, 162, 198, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা হচ্ছে আপনারা সবাই একটু দ্রুত করেন, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের ইংরেজিতে 180। আচ্ছা, তাহলে কি বলতেছে? একটি পণ্য, এখানে তো এটা 1 তো দেখতেই পাচ্ছেন, তাহলে এটা কেমনে 140 হয়, তাই না? ওকে, তাহলে দেখেন একটি পণ্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, তবে পণ্যটির ক্রয় মূল্য কত বলেন? ওকে, ফাবিয়া জানা বলতেছে 200, ওকে, মনিয়া মুস্তান বলতেছে 200। এই অঙ্কটা মুখে মুখেই করা যায়, বাট তারপরে হচ্ছে আমরা নিয়ম দিয়েই শিখাবো, যেহেতু আমরা অন্য অঙ্কে কাজে লাগাতে হবে। তাহলে দেখেন একটু,
একটি পণ্য 180 টাকায় বিক্রয় করা 10% ক্ষতি হলো, 10% ক্ষতি, পার্সেন্ট সবসময় হিসাব করতে হয় 100-তে। তাহলে 10% ক্ষতি হলে আমি আসলে কয় টাকায় বিক্রয় করলাম? 90 টাকায়। তাহলে ঘটনাটা আগের অঙ্কের মতোই, যে 10% ক্ষতি, 10% ক্ষতি যদি আমার হয়, হ্যাঁ 10% ক্ষতি সমান সমান আমি 90 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার এদিকে ক্রয় মূল্য কত? 100 টাকা। আমার এদিকে ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে? এদিকে আমার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এখন কথা হলো যে 10% ক্ষতিতে 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100/90। এরপরে আমাদের বলছে 10% ক্ষতিতে 180 টাকা হলে আমাদের এখানে কত হবে? 180/90। তাহলে 90-কে 90, 90 দুগুণে 180, 2 আর 100-তে 200। এটা হচ্ছে আমাদের অঙ্কের হিসাব। তাহলে অঙ্কটা কেমনে ক্যালকুলেশন করলাম দেখেন, যে 10% ক্ষতিতে আমার একটা পণ্য যদি আমি বিক্রয় করি, মুখে মুখে আমি কাজ করছি, 10% ক্ষতিতে আমার বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে? 10% ক্ষতিতে আমি যদি বিক্রি করি তাহলে আমার 90 টাকা হবে কখন? যদি আমার ক্রয় মূল্য হয় 100 টাকা। তাহলে আমার 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 1 টাকা যদি আমার ক্রয় মূল্য হয় 100/90, অর্থাৎ এখানে 100 আর 90টার নিচে। এখন কথা হলো যে 10% ক্ষতিতে যদি আমার 180 টাকা হয় বিক্রয় মূল্য, তো আমার ক্রয় মূল্য কত হবে? এখানে 100 গুণিত 180/90 ক্যালকুলেশন করলে আমরা এখানে পেয়ে গেলাম 200। এরপরে এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? সেটা হচ্ছে টাকায় 5টি মার্বেল বিক্রয় করাই, ঠিক আছে? টাকায় 5টি মার্বেল বিক্রি করায়, টাকায় 5টি মার্বেল বিক্রি করায় 12% ক্ষতি হয়, 12% ক্ষতি হয়। এখন বলতেছে 10% লাভ করতে হলে, 10% লাভ করতে হলে টাকায় কতটি মার্বেল বিক্রি করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন, যে এখানে কিন্তু কত টাকায় সেটা কিন্তু এখানে কোনো কিছু উল্লেখ করে দেয়নি। এখানে জাস্ট বলেছে যে টাকায় 5টি মার্বেল বিক্রি করলে, হ্যাঁ টাকায় 5টি মার্বেল বিক্রি করায় আমার 12% ক্ষতি হয়। আর কথা হলো 10% লাভ করতে হলে টাকায় কতটি মার্বেল আমার বিক্রি করা লাগবে। এখন আমি এক্ষেত্রে ধরে নিব যে 12% ক্ষতি, তার মানে আমার এখানে বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য 88 টাকা। তাহলে এক্ষেত্রে আমি লিখব যে ক্রয় মূল্য, ঠিক আছে? এক্ষেত্রে আমার লিখতে হবে হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য সমান সমান 88 টাকা। যেহেতু আমার এখানে 12% ক্ষতি হয়েছে, তাই না? তাহলে আমার এখানে কত টাকা হবে? 88 টাকা, ঠিক আছে? ওকে, এবারে আমার এক্ষেত্রে কি বলতেছে যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 88 টাকা। এখন আমি কথাটা ঘুরাই লিখবো, কথাটা আমি কিভাবে লিখবো? ঘুরাই লিখবো। তাহলে এই ক্ষেত্রে আমি এখানে লিখবো যে বিক্রয় মূল্য 88 টাকা হলে, ঠিক আছে? আমি এই কথাটা লিখছি না এখানে, এক্ষেত্রে আমার এখানে কি করতে হবে? যে বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। এখন এক্ষেত্রে আমাদের এখানে একটা কাজ করতে হবে। এখানে যে বলেছে না টাকায়, টাকায় বলতে আমরা এখানে ধরে নিব হচ্ছে 1, ঠিক আছে? আমরা এখানে কত দেবো? 1। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হচ্ছে? 80 টাকা। তাহলে আমরা এখানে লিখবো বিক্রয় মূল্য যদি আমাদের 80 টাকা হয় তাহলে ক্রয় মূল্য
100 টাকা। এখন আমাদের বিক্রয় মূল্য 1 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আমাদের কত হবে? 100 ডিভাইডেড বাই 88 টাকা। ঠিক আছে, এই অঙ্কটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে আমাদের বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য যদি আমাদের 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 88 টাকা। এরপরে এখানে ঘটনা হলো যে 10% লাভ, তাহলে 10% লাভ মানে কত? 110 টাকা। ঠিক আছে না? ওকে, 10% যদি আমাদের লাভ করতে হয় তাহলে আমাদের কত টাকায় বিক্রি করতে হবে? 110 টাকায় বিক্রি করতে হবে। তাহলে আমার যদি হয় ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য আমাদের 110 টাকা। ঠিক আছে, তাহলে এখানে কি বলতেছে? আমার এখানে 10% আমি লাভ করতে চাই, তাহলে আমার কয়টা মার্বেল বিক্রি করা লাগবে? তো আমি 10% লাভ যদি করতে চাই তাহলে আমার 100 টাকার জিনিস আমাকে কয় টাকায় বিক্রি করতে হবে? 110 টাকায় আমার বিক্রি করতে হবে। ঠিক আছে, ওকে। এখন কথা হলো যে আমার এক্ষেত্রে ক্রয় মূল্য কত পেয়েছি? আমি এত পেয়েছি। তাহলে এবার আমার এটা দিয়ে কাজ করতে হবে। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 110 ডিভাইডেড বাই 100, 110 ডিভাইডেড বাই 100। এরপরে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 88 টাকা হলে বিক্রয় মূল্যের ক্ষেত্রে কত হবে? 180, 110 ডিভাইডেড বাই 100 গুণিত 100 ডিভাইডেড বাই 88। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ক্যালকুলেশন। এবারে আমরা এখানে কি করব? কাটাকাটি করব। 100 দিয়ে 100 যদি আমরা কাটাকাটি করি তাহলে ক্ষেত্রে আমরা কত পাবো? 110 ডিভাইডেড বাই 88। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি এখানে কত পেয়েছি? 110 ডিভাইডেড বাই আমি এখানে 88 পেয়েছি। এবার আমাকে এখানে লিখতে হবে যে 110 ডিভাইডেড বাই 88 টাকায় আমি কতটি মার্বেল ক্রয় করেছি? এত টাকায় মার্বেল ক্রয় করেছি হচ্ছে 5টি। ঠিক আছে, মানে 5টি মার্বেল আমি বিক্রি করেছি। এবার কথা হলো যে আমার এখানে 1 টাকায় কয়টা মার্বেল আমার এখানে বিক্রি করা লাগবে? আমার এক্ষেত্রে একটাই কয়টা বিক্রি করা লাগবে? তাহলে আমার এখানে কি করতে হবে? 5। ঠিক আছে না? 5 ডিভাইডেড বাই 110 ডিভাইড 88। তো এখানে আমরা ভাগ না করে আমরা কি করব? গুণ করব। আর গুণ করলে নিচেরটা চলে যাবে উপরে আর উপরেটা চলে আসবে নিচে। ঠিক আছে, এটা তো জানেন। তাহলে এবার আমরা এখানে যদি কাটাকাটি যদি করি তাহলে 5 দিয়ে যদি কাটি, এদিকে 5 22 হয় 110, তাহলে এদিকে 5 একে 5, 5 22, এদিকে 22 একে 22, 4 22 88। তার মানে এখানে উত্তর হলো যে 4টি। তাহলে এবার হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের প্রথমে অঙ্কটা কি বলতেছে যে টাকায় 5টি মার্বেল বিক্রয় করায়। এখানে কত টাকা সেটা কিন্তু আমাদের এখানে বলেনি, জাস্ট টাকায়। তো যদি এরকম অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষাতে থাকেই, হ্যাঁ, তাহলে টাকায় 5টি মার্বেল বিক্রি করায় 12% ক্ষতি হয়। এই ক্ষতিটা যখনই আমাদের বলছে তখনই আমরা একটা বিষয় চিন্তা করব যে আমাদের তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 88 টাকা হচ্ছে। তাহলে আমাদের ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তখন আমরা এখানে লিখব যে আমাদের বিক্রয় মূল্য যদি 88 টাকা হয় তাহলে আমাদের ক্রয় মূল্য 100 টাকা। এটা আমরা লিখে ফেললাম। এরপরে আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 টাকায় হিসাব করতে হবে। অর্থাৎ এখানে যে বলছে টাকায়, আমরা এখানে সবসময় হিসাব করব 1 টাকায়। কি হিসাব করবো আমরা এখানে? 1 টাকায়। যখন কথা শুধু টাকায় লেখা থাকবে আমরা সেখানে হিসাব করব 1 টাকায়। তো এরপর আমরা এখানে লিখবো যে বিক্রয় মূল্য 88 টাকা হলে যে ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে আমাদের বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে আমাদের ক্রয় মূল্য কত? আমরা এটা লিখে নিলাম। এতদূর আমাদের শেষ। এরপরে আমরা আবার কি বলতেছে যে এরপর আমাদের এখানে কি বলতেছে যে এই 10% লাভ করতে হলে, তো 10% যদি আমি লাভ যোগ করতে চাই তাহলে আমার বিক্রয় মূল্য কত টাকা হবে? 110 টাকা হবে। তখন আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110 টাকা, এবং আমাদের ক্রয় মূল্য যদি হয় 1 টাকা তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে? 110 ডিভাইডেড 100। এরপরে আমরা এখানে কি পেয়েছিলাম? যে আমাদের ক্রয় মূল্য পেয়েছিলাম না,
আমরা তো এখানে ক্রয় মূল্য তো পেয়েছিলাম, অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত 100/88 পেয়েছিলাম। তো আমাদের এবার সেটা দেখে কাজ করতে হবে যে ক্রয় মূল্য 100/88 টাকা হলে আমাদের বিক্রয় মূল্য কত। এখানে 110/88 আমরা এখানে পেয়ে গেছি। এরপরে আমরা এখানে যেটা করতে হবে যে এত টাকায়, অর্থাৎ এত ক্রয় মূল্য যদি এত টাকা, তাহলে বিক্রয় মূল্য আমার এত টাকা, অর্থাৎ আমার এখানে যে টাকায় লেখা ছিল না টাকায়, ওই টাকার জায়গাতে আমরা এখানে এবার এটা বসাতে হবে যে 110/88। তাহলে 110/88 টাকায় যদি আমি 5টি বিক্রি করি, তাহলে আমার এখানে 1 টাকায় কয়টা বিক্রি করা লাগবে। বুঝতে পেরেছেন? অঙ্কটা হচ্ছে আপনারা আবার একটু হচ্ছে বাসাতে প্র্যাকটিস করবেন 2-3 বার, তাহলে এই অঙ্কটা বুঝতে পারবেন। ঠিক আছে? অঙ্কটা জাস্ট আপনি একটু সিকোয়েন্সটা মুখস্থ করে নেবেন। এই অঙ্কের কোন সিরিয়ালের পরে কোন সিরিয়ালটা আসছে সেটা যদি আপনার মনে থাকে তাহলেই হয়ে যাবে। এরপর একটা অঙ্ক হচ্ছে দিয়ে আপনাদেরকে যে 20% লাভে একটা পণ্যের মূল্য 60 টাকা। 20% লাভে একটি পণ্যের মূল্য 60 টাকা। 20% ক্ষতিতে পণ্যটার মূল্য কত? 20% ক্ষতিতে পণ্যটির মূল্য কত? এই অঙ্কটা আপনারা হচ্ছে একটু করেন। হ্যাঁ, এই অঙ্কটা আমাদের কি বলতেছে যে 20% লাভে একটি পণ্যের মূল্য হচ্ছে 60 টাকা, তাহলে 20% ক্ষতিতে পণ্যটির মূল্য কত হবে? ওকে, চাঁদনি মুনিয়া বলতেছে 40। আচ্ছা, আফসানা আমি বলতেছে 40 হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা হচ্ছে আমি একটু হিসাব করে দিই আপনাদেরকে যে 20% লাভে আমার ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে আমার বিক্রয় মূল্য হবে 120 টাকা। ঠিক আছে, তাহলে এবার আমি এটা উল্টো ভাবে লিখি। 20% লাভে যদি আমার বিক্রয় মূল্য হয় 120 টাকা, তাহলে আমার ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে আমার এখানে যে 20% লাভে যদি আমার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100/120। এক্ষেত্রে আমার বলছে 60 টাকা, তাহলে এখানে বিক্রয় মূল্য আমার 60 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 × 60/120। এখানে 60 × 60, 60 × 120, 2 × 2, 50 × 2 = 100। তার মানে আমার 20% লাভে যদি আমার বিক্রয় মূল্য হয় 60 টাকা, তাহলে আমার ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 50 টাকা। এবার বলতেছে যে 20% ক্ষতিতে, আমি এখান থেকে জানতে পারলাম যে আমার ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। এখন কথা হলো যে 20% ক্ষতিতে আমার বিক্রয় মূল্য কত? 80 টাকা। আমি ধরে নিলাম আমার কোনো একটা কিছু ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা। এখন দেখেন আমার এক্ষেত্রে এই ক্রয় মূল্যটা কি 100-র অর্ধেক না 50? তাহলে আমার ক্ষতিটাও কত হবে, মানে বিক্রয় মূল্যটা কত হবে? 80-র অর্ধেক 40। তার মানে আমার 20% ক্ষতিতে পণ্যটির মূল্য দাঁড়াচ্ছে 40 টাকা। অঙ্কটা কেমনে করলাম বলে দিই আপনাদেরকে একটু। ঠিক আছে, যে আমার 20% লাভে একটা পণ্যের মূল্য হচ্ছে 60 টাকা দেওয়া। তো আমি কিন্তু চিন্তা করবো যে 20% লাভে আমার একটা পণ্যের মূল্য যদি হয় 120 টাকা, তাহলে আমার ক্রয় মূল্য বা অরিজিনাল মূল্য কত? 100 টাকা। তো আমার 20% লাভে 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 20% লাভে যদি আমার 60 টাকা হয়, তাহলে আমার ক্রয় মূল্য কত? 50 টাকা। এখন কথা হলো যে 20% ক্ষতিতে মূল্য কত? তো আমি ধরে নিলাম যে আমার 100 টাকায় কেনা হলো, আমার 20% ক্ষতিতে কত? 80 টাকা হচ্ছে। তো আমি এখানে পেলাম যে আমার পণ্যটার মূল্য 50 টাকা, তাহলে 20% ক্ষতিতে কত হবে? 100-র অর্ধেক যদি 50 হয়, তাহলে 80-র অর্ধেক 40। শেষ। তাহলে আমাদের আজকের ক্লাস এতদূর পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।